আমরা আমাদের থার্ড রুলটাতে চলে আসি। এটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচে শুধুমাত্র ইয়েস থাকে তখন আমরা কি করব। ইনডিরেক্ট করার সময় তখন আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথমটা কি, আমরা সাবজেক্টের কথা লিখবো এবং তারপর লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এক্স্যাক্টলি এটাই লিখবো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ফুল স্টপ দিলে আমাদের সেন্টেন্সটা ইনডিরেক্ট হয়ে যাবে। অথবা আমরা আরেকটা যেটা করতে পারি, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর আমরা ডু, ডাজ, ডিড অথবা ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো বসাতে পারি। তাহলে এক্ষেত্রেও কিন্তু জাস্ট দুটো শব্দ দিয়েই আমরা রিপোর্টেড স্পিচটাকে বোঝাতে পারছি। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখি, ডিরেক্ট স্পিচে আছে আরিক সেড টু মি হ্যাভ ইউ ডান ইয়োর টাস্ক। আরিফ আমাকে বলল তুমি কি তোমার কাজটা শেষ করেছো? আই সেড ইয়েস। তাহলে এই যে আমরা অংশটা দেখতে পাচ্ছি আই সেড ইয়েস, এটাই কি বোঝাচ্ছে যে শুধুমাত্র ইয়েস যুক্ত আমাদের এটা রিপোর্টেড স্পিচ। তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমরা দুটো উপায় অবলম্বন করতে পারি, যেমনটা আমরা একটু আগেই বলেছি। প্রথমটা কি হতে পারে, আরিক asked me if I had done my task. I replied in the affirmative. তাহলে আই এর সাথে কি বসছে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অর্থাৎ সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অন্যদিকে আরেকটা উপায় কি হতে পারে, আরিক asked me if I had done my task. I said that I had. তাহলে I said এর পর আমরা that দিয়েছি, এতটুকু তো ঠিক আছে। তারপর আমরা দিয়েছি সাবজেক্ট এবং দিয়েছি আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হবে এখানে had। তাহলে I said that I had। তাহলে দুটোই কিন্তু অনেক সহজ। আমরা যদি পার্টিকুলারলি প্রথম রুলটা মনে রাখি তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। যদি রিপোর্টেড স্পিচে ইয়েস এর পরেও কোনো বক্তব্য থাকে তখন আমরা কি করব, তখন আমরা সাবজেক্টকে বসাবো, তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো এবং তারপর এন্ড সেড দ্যাট এর সাথে সেন্টেন্সের যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটা আমরা বসাবো। আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা কিন্তু খুবই সহজ। তাহলে যদি এক্সাম্পল দেখি এটা ক্লিয়ার হবে। আরিক সেড টু আতিফ হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক। আরিক আতিফকে বলল তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো বা বাড়ির কাজ শেষ করেছো? ইয়েস আই উইল সাবমিট ইট টুমরো সেড আতিফ। তাহলে আতিফ এখানে কি আনসার দিল যে হ্যাঁ আমি এটা কাল জমা দেব। তাহলে এখানে ইয়েস এর সাথে সাথে কিন্তু আরো বক্তব্য আছে। তো তখন আমরা এটাকে কিভাবে পরিবর্তন করলাম, আরিক asked আতিফ if আতিফ had finished his homework. আরিক আতিফকে জিজ্ঞেস করলো যে আতিফ কি তার বাড়ির কাজ শেষ করেছিল কিনা। এখানে হি এর পরে ব্র্যাকেটে আতিফ লেখার কারণটা হচ্ছে আরিক এবং আতিফ দুজনেই কিন্তু ম্যাসকুলিন জেন্ডার বা দুজনেই হচ্ছে মেল। তো এই কারণে দুজনের প্রোনাউনই কিন্তু হি। সুতরাং এখানে যদি আমরা ব্র্যাকেটের নামটা না বলে দিই আমরা বুঝবো না যে কার কথা আমরা বোঝাচ্ছি। এই কারণে সবসময় আমরা ব্র্যাকেটে নামটা বসিয়ে দেব। তাহলে আরিক asked আতিফ if he had finished his homework. আতিফ replied in the affirmative and said that. তাহলে আমরা কি বুঝতে পেরেছি এখানে and said that এটা আমরা যোগ করেছি এই যে অংশটা আছে yes এর পরের বক্তব্য সেটাকে ইনডিরেক্ট করার জন্য। তারপর আমরা নরমাল নিয়ম অনুসারে ইনডিরেক্ট করব he would submit that the next day. তাহলে it এর জায়গায় বসেছে that, tomorrow এর জায়গায় বসেছে কি the next day। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যখন আমাদের ইয়েস থাকবে তখন আমরা কি করব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, তারপর যোগ করব and said that এবং এরপর বাকি অংশটা বসাতে পারবো। এখন যদি রিপোর্টেড স্পিচে শুধু নো থাকে তখন আমরা কি করব, তখন ইনডিরেক্টে আমরা সাবজেক্টের পর বসাতে পারবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, খুবই সহজ। অথবা আমরা সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব এবং নট দিয়ে আমাদের এই নোটাকে ইনডিরেক্ট করতে পারি। যেমন আফরিন said to ফাতেহা are you studying now? আফরিন ফাতেহাকে বলল যে তুমি কি এখন পড়ছো? ফাতেহা said no, ফাতেহা বলল না। তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব সেটাকে আমরা কিভাবে করতে পারি, প্রথমেই আমরা বলতে পারি আফরিন asked ফাতেহা if she, এফ দিয়ে আমরা ফাতেহাকে বোঝাচ্ছি। আগেরটার দুজনেরই নাম ছিল এ দিয়ে শুরু, এই কারণে আমরা শুধুমাত্র একটা লেটার দিয়ে বোঝাতে পারতাম না, আমাদেরকে পুরো নামটাই লিখতে হয়েছিল। এখানে যেহেতু দুজনের নামের ফার্স্টের লেটারটা ডিফারেন্ট এই কারণে আমরা শুধুমাত্র ফার্স্ট লেটারটা দিয়ে বোঝাতে পারছি। তাহলে আফরিন asked ফাতেহা if she, ফাতেহার এফ, was studying then। তাহলে ফাতেহা তখন পড়ছিল কিনা সেটা জিজ্ঞেস করলো। ফাতেহা replied in the negative, ফাতেহা মানা করে দিল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন যে আমরা said no এটার জায়গাতে কি করেছি, ফাতেহা
সাবজেক্ট যোগ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসিয়েছি। আরেকটা ওয়ে কি, আফরিন asked ফাতেহা if she was studying then ফাতেহা replied that she was not। তাহলে এখানে আমরা কি করলাম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব was প্লাস not বসিয়ে এই যে নো অংশটা আছে সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করলাম। তাহলে এই রুলটা কিন্তু খুবই সহজ, এবং এগুলো রুল মনে রাখার চেয়ে কষ্ট করে আমি বলবো আপনারা এক্সাম্পল মনে রাখুন। তাহলে যখন পরীক্ষায় এরকম সিমিলার একটা এক্সাম্পল আসবে, আপনি কিন্তু রুলটা ওয়ার্ড বাই ওয়ার্ড না জানলেও শুধুমাত্র এক্সাম্পলটা শেখার কারণে খুব সহজেই এটার উত্তর করতে পারবেন। এখন যদি রিপোর্টেড স্পিচে নো এর পরেও কোনো বক্তব্য থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু একটু আগেই ইয়েস এর পর বক্তব্য থাকলে কি করব সেটা শিখেছি। এটাও অনেকটা সিমিলার। তখন আমরা ইনডিরেক্ট করার সময় প্রথমে অবশ্যই সাবজেক্টকে বসাবো, তারপর আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাবো, তারপর বসাবো অ্যান্ড সেড দ্যাট, এবং এরপরে আমাদের যে বাকি অংশটা থাকবে সেই বাকি অংশটা বা রিপোর্টেড স্পিচটাকে আমরা আগের নিয়মেই ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসবো। তো আমরা যদি উদাহরণটা দেখি, আফিফা সেড টু পাপিয়া আর ইউ কামিং টু মাই অফিস টুমরো। আফিফা পাপিয়াকে বলল, তুমি কি আগামীকাল আমার অফিসে আসবে? তখন পাপিয়া কি উত্তর করলো, নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেড পাপিয়া। না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, এটা বললো পাপিয়া। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নো এর পরেও এখানে আরো বক্তব্য রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, খুবই সহজ, আমরা বসাবো আফিফা asked পাপিয়া if she পি, এখানে পি দিয়ে কাকে বোঝাচ্ছি, পাপিয়াকে, if she was coming to her আফিফা's office the next day। তাহলে আফিফা পাপিয়াকে জিজ্ঞেস করলো যে সে পরের দিন তার অফিসে আসবে কিনা। পাপিয়া replied in the negative and said that she had changed her decision। তাহলে এখানে আমরা কি করলাম, replied in the negative বসালাম, তারপরে আমরা and said that বসালাম, এবং এটার পরে আমাদের যে বাকি অংশটা ছিল সেটাকে আগের নিয়ম অনুসারে পরিবর্তন করলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে। তাহলে এটা ছিল যখন ইয়েস থাকবে আর নো থাকবে আমাদের রিপোর্টেড স্পিচে, তখন আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব।